এই দুজনে যে যুগল পথ চলা শুরুটা কিভাবে হয়েছিল আপনাদের? রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং সেই ইউনিভার্সিটি থেকে ছাত্র রাজনীতি করাকালীন সময়ে উনি ছাত্রলীগের মন্নুজান হল শাখার প্রেসিডেন্ট ছিলেন, আর আমি তখন ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট। সেই সুবাদে আমি রাজশাহীতে যে কয়বার গেছি উনি আমার বক্তব্য শুনেছেন, মাঝে মধ্যে দেখাও হয়েছে আমার কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রৌফের বোন হিসাবে, এবং উনি তখন থেকে রাজনীতি করতেন মন্নুজান হলের প্রেসিডেন্ট। তারপরে উনি উকিল হয়েছেন, উকিল হয়ে উনি ঢাকায় হাইকোর্টে এসেছেন। হাইকোর্টে এসে জনাব গাজীউল হক সাহেবের, ভাষা সৈনিক গাজীউল হক সাহেবের জুনিয়র হন, এবং প্রতিদিন তখন হাইকোর্টে আমাদের দেখা সাক্ষাৎ হতো। সেই দেখা সাক্ষাতের মধ্যে দিয়ে আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের পরে একসাথে জীবনকে আমরা একসাথে গ্রথিত করি। যেহেতু আমার ভাই সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল ছাত্রলীগের, তখন সে গল্প করতো যে ফজলু ভাই এরকম বক্তৃতা করে, একদম এক নিঃশেষে করে, টেপ রেকর্ডের মধ্যে বাজতে থাকে। তো তখন শুনেছি আর কি, নাম শুনেছি। তারপরে যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন দেখা হয়েছিল, মনে হয় যে একবার দেখা হয়েছিল 81 সালে বা 86-তে একবার দেখা হয়েছিল, তারপরে দেখা হয়েছিল আরো 91-এ, এরকম দেখা হয়েছে। কিন্তু আমি যখন ইউনিভার্সিটি পেরিয়ে যখন আমি ঢাকায় আসি, হাইকোর্টে আসি, আসার পরে এখানে হাইকোর্টে দেখা হতো, কোনো কথা তেমন হইতো না আর কি, কথা হতো না। সে ছাত্র নেতা, সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট, শুধু শুভেচ্ছা বিনিময় বা ওই সালাম বিনিময় এইরকমই হইতো আর কি। একজন আরেকজনের প্রতি দুর্বল, সেটা কিভাবে বুঝলেন আর কি, কখন বুঝলেন? না, এটা অনেক পরে হয়েছে আর কি, অনেক পরে। এটা সম্ভবত গণ আদালত হওয়ার পরে, জাহানার ইমাম যখন ছিলেন, তো গণ আদালতে 24 জনের কিন্তু আমি একজন আর কি। তার অনেক পরে এটাই হলো ব্যাপার, কোন আদালতের সদস্য। কালাম্মার সাথে যখন থাকতাম তখন দেখা হইতো আর কি। কারণ আমিও গণ আদালতে না থাকলেও আমিও এই আন্দোলনটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তারা কোর্টে হাজির হইতো, তারা আন্দোলন সংগ্রাম, গাজীউল হক সাহেব এটার কেন্দ্রবিন্দু ছিল। হ্যাঁ, ঘাতক দালাল নির্মূল কমিটি, সেই সূত্রে আস্তে আস্তে গভীরতা হয়েছে। সংসারে কে বেশি অভিমানী, অভিমান বেশি করেন কে? এটা স্বাভাবিকভাবেই অভিমান করার সমস্ত অধিকারটা ঘরের যিনি নারী, যিনি বা যিনি প্রতিমা, যিনি উনিই করেন বেশিরভাগ অভিমান। মান ভাঙাতে হয় সবচেয়ে বেশি, বেশিরভাগ এমন খুব না, এখন তো বৃদ্ধ হয়ে গেছে। মান ভাঙানো যখন সময় ছিল, প্রয়োজনে তো মান ভাঙাইতে হয়েছে, এবং আমাদের মধ্যে খুব মিসআন্ডারস্ট্যান্ডিং কোনোদিনই হয়নি। এই কারণে বিয়ের পরেও উনি উকিল, আমি উকিল, সারা দিন একসাথে। বোঝাপড়াটা খুব শক্ত, খুবই শক্ত। সকালবেলা ঘুম থেকে উঠেই দুজনে পার্কে হাঁটা, নাস্তা করা, তারপরে কোর্টে যাওয়া, কোর্ট থেকে বাসাতে যাওয়া, বাসা থেকে বেরোতে হলে যেখানে যাই একসাথে যাওয়া। এইটা বোধহয় একটা উদাহরণ বাংলাদেশের, যে আমরা দুইজন প্রায় 24 ঘন্টা একসাথে থাকি। কে আগে মান ভাঙাতে যান? মানে প্রথম দিকে হয়তো যখন বিয়ের পরে প্রথম দিকে মান ভাঙাতো আর কি, এখন আর ভাঙানোর প্রয়োজন মনে করে না, বয়স হয়ে গেছে, এখন আর মনে করে না আর কি। যদি কোনো জায়গায় মতের অমিল হয় তাহলে সেটা মানে সেটা শান্ত করার জন্য কিংবা পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য কি আগে এগিয়ে আসেন? আমি আসি এই কারণে, কারণ আমি পলিটিক্স করি। তো উনি আমার সঙ্গে সার্বক্ষণিকভাবে, শুধু পারিবারিক জীবনে না, শুধু আইনগত জীবনে না, আমার রাজনৈতিক জীবনে সার্বক্ষণিক যুক্ত উনি। ওই যে আমি এলাকায় যাই, প্রতি মুহূর্তে তিনি যুক্ত। অনেক সময় দেখা যায় এলাকার কর্মীরা আমার কাছে অনেক কথা বলে না, কিন্তু তারা ভাবির কাছে বা দাদির কাছে বা চাচির কাছে আইসা কথাটা খুব অন্তর খুইলা বলে। আবার একটা কর্মীকে হয়তো বা আমি ধমক দিলাম, গালি দিলাম, সে রাগ করলো, কান্নাকাটি করলো, উনি গিয়ে আবার তাকে একটু নারিশ করে দিল, একটু আয় দেখে আমার কাছে, আমার একটু তুমি তাকে এই করলা কেন। এইরকম আমার পলিটিক্সেরও একটা সার্বিক দিক বলতে গেলে উনিই দেখেন। এখন মান অভিমান করার বা এই করার কোনো সুযোগ নাই। মাঝে মাঝে যে একটু রাগ করি না আমি, তা না, রাগটা আমারই বেশি, আমি বেশি রাগ করি।
রাগ করি না তা না, কিন্তু জিনিসটা লিমিটের মধ্যে। যে আপনি সংসদে হয়তো বক্তব্য দিয়েছেন কিংবা রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিয়েছেন, ঘরে আসার পরে ভাবি হয়তো সেটিকে বলেছেন যে এটা এভাবে না বলে এভাবে বলতে পারতে, এরকম হয়েছে কিনা? এইটা সবসময়, যেমন ধরেন আমি টকশো করি, আপনার সাথে আজকে টকশো করতেছি, সর্বক্ষণ টেলিভিশনে ছায়া থাকে, ও আমার সাথেই যায়। কাজে আমি যদি কোনো ধরনের কথাটা আমারও যখন মনে হইতেছে যে এই কথাটা বোধহয় আমার বলা ঠিক হইলো কিনা, উনি সঙ্গে সঙ্গে বলবে তোমার বোধহয় এই কথাটা বলা ঠিক হয় না, এটা এইরকম ভাবে না বলে ওই রকম ভাবে বলতে পারতাম। এই জায়গাটা উনি সবসময় কারেকশন করার চেষ্টা করে, কিন্তু কারেকশন করলেও আমি যেমন একটু ডিটারমিন্ড লোক, কঠিন ডিটারমিনেশন নিয়ে আমি কথা বলি। উনি যতই বলুক, আমি যদি বলি ভুল হইলে আমি বলে ফেলি ঠিক আছে আমি পরে কারেকশন করে নিব, কিন্তু আমার ফিলোসফিক্যাল ইডিওলজিক্যাল ব্যাপারে যে কথাগুলো আমি বলি, যত কঠিনই বলি, উনি যদি না করে এটা আমি শুনি না। আমার কথা আমি বলবো, তুমি চুপ করে থাকো, তুমি শোনো, দেখো কি হয়, এবং পরবর্তীতে যখন উনি অবলোকন করে তখন দেখে যে আমি যে কঠিন কথাটা বলছি এটা ঠিক আছে। পারিবারিক অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়, ছোট হোক বড় হোক, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কার ভূমিকা সবশেষে বজায় থাকে? উনি, আমি পারিবারিক ছেলে মেয়ের সমস্ত দায়িত্ব উনি পালন করে, আমি গার্জেন আপনার হাতে ছেড়ে দিচ্ছেন সব ছেড়ে দিচ্ছে, মানে ঘরে বাইরে তো করি, তো সব ঘরেরটা তো করি, বাজার ওনার, বাচ্চাদেরটা করি, বাজার করা, ইভেন আমার গায়ের যে গেঞ্জিটা এটা উনি বোধহয় আজকে 20 বছর ডেডিকেশন নিশ্চিত সব। আমার এই যে শার্ট আমি যাই না, উনি শার্টটা নিয়ে মাপ দিয়ে আরেকটা শার্ট বানায়, এগুলো উনার। এই সব দায়িত্ব, ছেলে মেয়েরা কি করবে, বাসায় কি রান্না হবে, শুধু আমার চয়েসটা আমি বলে দিই। জননেতা ফজলুর রহমান কিংবা সংসদ সদস্য ফজলুর রহমান মানুষের কাছে যে পরিচিতি, তাকে একজনই সবচেয়ে ভালো চেনে, সেটি আপনি। ঘরে আসলে ফজলুর রহমান কেমন? ঘরে ওনার আবেগটা অন্যরকম, আবার জনতার কাছে গেলে জনতার আবেগ অনুযায়ী ওনার ভাষ্যটা হয় আর কি। তবে জনতাকে বেশি ভালোবাসে, জনতা আছে বলেই তো ফজলুর রহমান আছে। দুঃসময়ে কার সাহস আপনাদের দুজনকে বেশি অনুপ্রাণিত করেছে? দুজনের সাহস। দেখেন, ওই 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 দুঃসময়গুলো যখন আমাদের চলে গেছে, তখন সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যে আমাদের ধৈর্য ধারণ করা, ধৈর্যের যে পরীক্ষাটা আসি, জনতার সাহসটাই আমাদেরকে এই ধৈর্য ধারণ করতে বাধ্য করেছে। আমি যে রিস্কটা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে নিয়েছি, এইটা রিস্ক অফ মাই লাইফ। এট এনি মোমেন্ট আমার বাসা আক্রমণ হয়েছে বা হইতে পারতো, আমি যে কোনো এখানে মরতে পারতাম, মেরে ফেলতে পারতাম। হ্যাঁ, কিন্তু এই রিস্কটা নেওয়ার আগে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছি, কারণ আমি ভেবেছি বাহিরে যাই হোক, ঘরে যদি আমার সমর্থন না থাকে, আমার স্ত্রী সবসময় বলে তুমি যা করো এটা আমি সমর্থন করি না, তাহলে আমার কাজটা কিন্তু আমি করতেও পারবো না, সাকসেসও আসবে না। কাজে আমি তাকেই প্রথম বলছি যে রেখা, আমি কিন্তু আমার লাইফ রিস্ক নিব, তুমি রাজি কিনা? কেন লাইফ রিস্ক নিবা? আমি রাজাকারদেরকে এই পর্যায়ে যেতে দিব না, আমি রাজাকারের হাতে দেশ ছাড়বো না, আমার আপ টু দ্য ডেথ আমি এদের বিরুদ্ধে সংগ্রাম করব। তুমি আসো কিনা বলো, তুমি বিধবাও হইতে পারো, তোমার সন্তানরা এতিম হইতে পারে, আমার বাবারা এটাইকে বলছে, আমার ছেলেরা, তোমরা এতিম হইতে পারো, তোমরা রাজি কিনা আমার এই রিস্কে? এই সব রাজি হয়েছে, ইয়েস, তোমার সাথে আর কেউ না থাকুক। আমার স্ত্রী বলছে আমি আসি, সন্তানরাও বলছে বাবা তুমি আগে। এটা তো একটা স্পিরিট। হ্যাঁ, এটা তো পারিবারিক ভাবে যদি আপনি ঐক্যমত গড়ে তুলতে না পারেন আপনার সংগ্রামের পক্ষে, আপনার রিস্কের পক্ষে, স্ত্রী যদি সবসময় বাধাগ্রস্ত করে আপনাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমরা যে সংসারটা করি সেটা যদি সবচেয়ে বড় মামলা হয়, তাহলে সেই মামলাতে দুজনের মধ্যে কে বেশি দক্ষ আইনজীবী হিসেবে সংসারটাকে সামলাচ্ছেন? হ্যাঁ, এটা কেউ কম বেশি না, আমরা আন্ডারস্ট্যান্ডিং করে এই কাজ করি। এবং আমার স্ত্রী যদি বলেন, রেখা যদি বলেন এইখানে যাবো কালকে, ওইখানে খাবো, আমি আর বলি না নো, আমি কিন্তু নো বলি না, ইয়েস চলো। কোনো ছেলেরা যদি বলে বাবা এটা করতে হবে, চলো। আমি বাসায় গেলে বলতে গেলে আমার আর কোনো নাই, আমি ডিফেন্সে খেলি, অফেন্সে হইলে আমার স্ত্রী এবং ছেলেরা। আচ্ছা, খেলাধুলার প্রসঙ্গ যখন আসলোই, সামনে বিশ্বকাপ ফুটবল আসছে, আপনাদের মধ্যে কে কোন দলের সাপোর্টার সেটা একটু শুনতে চাই। আমি বহুদিন যাবত পেলে যখন খেলতেন, যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করত, সেই ব্রাজিল 4 বার বিশ্বকাপ জয় করছে, এবং এখন ব্রাজিল আর সেই রকমের টিম না, অন্যান্য টিম অনেক উপর উঠে গেছে, আর্জেন্টিনা, মেসি টেসি বা যারা ম্যারাডোনা,
ঠিক আছে ম্যারাডোনা তা সবাইকে পছন্দ করে, কিন্তু সাপোর্টের দিকটা আমার সবসময় মনে হয় বিশ্বকাপ ব্রাজিলে যায়। মানে আপনি ব্রাজিল সমর্থক বলা যায়, হ্যাঁ, ব্রাজিল সমর্থক বলা যায়। ব্রাজিল সমর্থক, সাংঘাতিক সমর্থক। কারণ আমি নিজে ফুটবল খেলতাম, নিজে সেন্টার ফরওয়ার্ড খেলতাম, গ্রামীণ এলাকায় জেলা লেভেলের উপরে আর খেলি নাই। ফুটবলে আমি আর্জেন্টিনার সাপোর্টার। ও, তার মানে হচ্ছে যে একদম চির জাত শত্রু। এটা কিভাবে আপনারা এটা মেলান কিভাবে? একসাথে দেখি, ও মাঝে মাঝে বলি যে দেখো তোমারটা এরকম করলো, আমারটা এরকম করলো। না, উনি আর্জেন্টিনা হেরে জিতলে গেলে সে খুব মন খুশি খারাপ হয়। থাকে ওনার। আমার মনটা খারাপ থাকে। কখনো কি মনে হয়েছে পিছনে ফিরে যে রাজনীতির কারণে হয়তো জীবনের অনেক মূল্যবান সময় কিংবা মূল্যবান অনেক কিছু হারাতে হয়েছে? না, আমি হয়তো বা ডক্টরেট করতে পারতাম, এটার জন্য আমার একদম চান্স ছিল আমার অক্সফোর্ডে লেখাপড়া করার। আপ টু 1988, 1988 সন পর্যন্ত অক্সফোর্ডে পড়ার জন্য আমার অফার ছিল। কারণ ওখানে দুইজন স্যার ছিলেন যারা আমার স্যার ছিলেন জীবন, তারা সবাই বলছিল ইউ আর দ্য ম্যান টু গেট ইউর সেলফ অ্যাডমিটেড ইন অক্সফোর্ড ইউনিভার্সিটি। আমি যাইনি, এইটা আমার কোনো দুঃখ না জীবনে। আমি রাজনীতি করেছি, সেই রাজনীতি আমাকে পরিচয় দিয়েছে। কি পরিচয় দিয়েছে? আমার বাবা একজন সাধারণ চেয়ারম্যান ছিলেন, আমার বড় ভাই একজন চেয়ারম্যান ছিলেন। আমাদের পারিবারিক লেভেলটা ছিল গ্রামীণ মধ্যবিত্ত শ্রেণী, কৃষক। সেই মধ্যবিত্ত শ্রেণী থেকে এসে আমার বাড়ি ইটনা, যেখান থেকে কিশোরগঞ্জ আসতে প্রথম জীবনে 1.5 দিন লাগতো, পরে 1 দিন, এখন লাগে মাত্র 2.5 ঘন্টা। সেই কিশোরগঞ্জ সদরে আমি ইটনা থেকে এসে, আমার গ্রাম থেকে এসে এমপি হয়েছি। আপনার স্বামীর সাহসী উচ্চারণ, সেটি সংসদে হোক কিংবা কোনো সভা সমিতি কিংবা রাজনীতির মঞ্চে হোক, অনেক সময় ওনার সমালোচনা কিংবা ওনার সত্য বচন অনেকে সহ্য করতে পারেন না, যার প্রেক্ষাপটে অনেক ধরনের নেতিবাচক সমালোচনা আসে। সেগুলোকে কিভাবে সামাল দেন? যারা তার সম্বন্ধে মন্তব্যগুলো করে তারা আসলে কিছুই জানে না। একজন মানুষ সম্বন্ধে মন্তব্য করতে গেলে তার সম্বন্ধে আগে জানা দরকার, জেনে শুনে তারপরে মন্তব্যটা করা দরকার। এরকম দেখি অনেক সময় মনে হয় যে ওদের ফোন করে বলি, কিন্তু ফোন করে বলবো কি, ওদের তার ঠিকানা আমি জানি না। তো এইটা আমার কাছে তেমন কিছু মনে হয় না, যে ওরা জানে না বোঝে না দেখে এই কথাগুলো বলে। সংসার টিকিয়ে রাখার রহস্যটা কি? এটা হলো মূল কথা, হলো স্বামী স্ত্রীর সাংঘাতিক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। 1, 2 নম্বর হলো, প্রথম হইলো স্বামী স্ত্রীকে শ্রদ্ধা করতে হবে। কারণ আমাদের যে পুরুষানুক্রমিক সমাজ চলছে, আর এখন যে রাজাকার আলবদররা এবং এখানে অন্ধকারের জীবেরা যেভাবে নারীকে অপমান করতেছে, নারী কোনো মানুষ না, নারী কোনো মানুষ না। সেইখানে যদি নারীকে, স্ত্রীকে সম্মান করা যায় এবং তাকে যদি অধিকারটা সেইভাবে দেওয়া উচিত বলে আমি মনে করি। আজকের প্রজন্মকে বলবো, তোমরা তোমার স্ত্রীকে ঘরে যখন সংসার করবা সেই অধিকার দিবা। সর্বক্ষণ যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছো সেই মায়ের কথা মনে করবা, যে পিতার ঔরসে তুমি এসেছিলা, সেই পিতার কথা তুমি স্মরণ করবা। কথাটা খুব ক্লিয়ার। এইটা হইলে পরে আজকের প্রজন্ম যা আমি দেখতেছি, এই যে এখানে বৈশাখ করতেছে, এই তো ইউনিভার্সিটি রেসকোর্সের পরেই এইখানে যে স্লোগান হয়, এইখানে যেমন কুকথা বলে বক্তৃতা হয়, এরাই হিরো হয়। এই যে প্রজন্ম, আজকের প্রজন্ম, আমি সবাইকে বলবো না, এই যে 5ই আগস্টের পর থেকে এই দেশে একটা অভিশপ্ত শ্রেণী আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশে এসে মানুষের ভাষা, মানুষের স্লোগান সবকিছুকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবকিছুকে শেষ করে দিচ্ছে। এবং এই দেশে এখন যে কালো অন্ধকার চলছে, সেইখান থেকে বেরিয়ে এসে আধুনিক বিজ্ঞান ভিত্তিক মুক্ত সমাজ, জ্ঞান অর্জনের সমাজের পক্ষে আসার জন্য আজকের প্রজন্মকে আমি আহ্বান জানাবো। আমি একটা কথা বলেছিলাম, যারা নারী নীতি করতে গিয়ে আমাদের মহান নারীরা একটা দিয়েছিল, এটা কি নীতিমালা দিয়েছিল, সেইখানে দেখা গেছে রেসকোর্সে দাঁড়ায় মৌলানা নামদারি লোকেরা বক্তৃতা করতেছে, যারা এটা দিছে এরা সব পতিতা। আমার ভয় হয়, এখন সুফিয়া কামাল জীবিত থাকলে, এখন বেগম রুকেয়া জীবিত থাকলে, শামসুন নাহার মাহমুদরা জীবিত থাকলে এরা কি বলতো? এরা শুধু
তসলিমা নাসরিনকে দেশ থেকে বাইর করে এরা শান্ত থাকতো না, প্রয়োজনে কুপায়া সুফিয়া কামালকে এখন কাটে ফেলতো। এবং এরা তো বলেই ফেলছে যে বেগম রুকে একজন পতিতা ছিল, যার ফলে রুকে হলের সামনের তার সমস্ত নামগুলা তুলে দিছে। কাজে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের বিরুদ্ধে মুক্ত স্বাধীন আলোকিত বাংলাদেশ তৈরি করার জন্য আমি আজকের সমাজকে, আজকের যুবকদেরকে আহ্বান জানাবো। তবে আমার এটা খুব কঠিন ব্যাপার, আমি জানি এটা খুব কঠিন ব্যাপার, কারণ আজকের যুবকেরা দুইটা জিনিসের প্রতি আসক্ত। এক, অর্থ, টাকা করতে হবে, আর এই টাকা করতে গিয়ে তারা যা ইচ্ছা তা করতেছে। যারা এই দেশে বলতেছে 1400 সন্তান নিহত হয়েছে, শহীদ হয়েছে, যাদের ডাকে তাদের শোনা যায় কোটি কোটি হাজার কোটি টাকা। তাদের চরিত্রগুলা দেখলে, তাদের কথাগুলা শুনলে মনে হয় হে আল্লাহ, মাটি ফেটে যাক, আমি মাটির নিচে ঢুকে যাই। এই যে প্রজন্ম, 4টা প্রজন্মকে জনাব ইউনূস সাহেব ধ্বংস করে দিয়েছেন। একটা নতুন আলোকিত প্রজন্ম দেশে আসা দরকার, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করবে, আধুনিকতাকে স্বীকার করবে, বিজ্ঞানকে স্বীকার করবে, নারীকে মা জানবে, নারীকে বোন জানবে, নারীকে স্ত্রী জানবে। সেই নারীর প্রতি শ্রদ্ধা রেখে একটা সমাজ যদি চলতে পারে জ্ঞান অর্জনের মাধ্যমে, তাহলে এই দেশের মুক্তি অবশ্যই সম্ভব। জীবনের একটা পর্যায়ে গিয়ে যদি রাজনীতিবিদ কিংবা আইনজীবী এই পরিচয়গুলো মুছে যায়, তখন আপনারা নিজেদেরকে কোন পরিচয় দেখতে চান? রাজনীতি বা আইনজীবী? আমি বলে দিছি, আমি যদি আমার শেষ জীবনে ধরেন রাজনীতি আমি করব না, এখন মৃত্যু পর্যন্ত আমি রাজনীতি করব না। একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমি রাজনীতি ত্যাগ করে দিব, আমি থাকবো না। তখন আমি ওই যে আখেরাতের পথ, তার যে সিলসিলা, আমার একটা লাইন আছে, আমার পূর্বপুরুষের লাইন হলো আহলে সুন্নাতুল জামাত সুফিবাদ। আমি সেই সুফিবাদের পথে নিজেকে নিয়োজিত করব, সেই সুফিবাদের পথে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রসুলের করুণা পাওয়ার জন্য নিজেকে নিয়োজিত করব বলে চিন্তা করতেছি। যদি আল্লাহ আমাকে দীর্ঘদিন বাঁচায় রাখে, আমি ওই পথে যাব। যখন সবকিছু মুছে যায়, সবকিছু নীরব হয়ে যায়, তখন একজনই থাকেন পাশে। তো কতখানি গর্ব অনুভব করেন আপনার স্বামীকে নিয়ে? না, যখন আমাদের চলার কোনো পথ থাকবে না, বয়স তো আস্তে আস্তে হবে আর কি, বা হয়ে গেছে আর কি, তখন ছেলে মেয়েদের পথ থাকবে, তখন আমরা হয়তো গ্রামে বা কোথাও থাকবো। যদি সামর্থ্য এবং শক্তি সামর্থ্য থাকে, তাহলে হয়তো কোথাও ঘুরতে যাব, বেড়াতে যাব, ভাটি এলাকা আছে, সবকিছু মিলেই একটা সাংস্কৃতিক পরিবেশ। আর ধর্ম তো একদম নিজস্ব ব্যাপার, আমি তো তাকে নিয়ে প্রাউড ফিল করি। সেই সাথে আমার বিশ্বাস বাঙালি জাতি, পৃথিবীর যেখানে বাঙালি আছে নিশ্চয়ই তারাও গর্ববোধ করবেন তাকে নিয়ে, এটা আমি প্রাউড ফিল করি। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক শুভকামনা আপনাদের এই যুগলবন্দি জীবন শতায়ু হোক। আপনাদের সবাইকে এবং ঈদের আপনাদের শুভেচ্ছা প্রতিষ্ঠানকে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। জানি না এই অনুষ্ঠানটা কিভাবে উপস্থাপিত করবেন আপনারা, জানি না, এবং মানুষ কিভাবে নিবে, তবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ রইলাম, আমার খুব ভালো লেগেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।